আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকে আমরা বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধটি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রবন্ধটির রচয়িতা 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে মূলত আমাদের বাংলা সাহিত্যের যে সকল নবীন কবি লেখক আছেন তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এখানে মূলত কিভাবে লিখলে লেখার গুণগত মান ভালো হয়, লেখার কোন বিষয়গুলো গ্রহণ করব, কোন বিষয়গুলো পরিহার করব, এ সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। আর এই দিক নির্দেশনাগুলো যদি কবি লেখকগণ মেনে চলেন তাহলে লেখার গুণগত মান বৃদ্ধি পাবে এবং আমাদের বাংলা সাহিত্য দ্রুত উন্নতি করবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। এখানে 13টি পয়েন্টে তিনি বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে প্রাবন্ধিক প্রথমেই বলেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। এখানে প্রাবন্ধিক কেন যশের জন্য লিখতে নিষেধ করলেন? তো আমরা যদি যশ বা খ্যাতির উদ্দেশ্যে লিখি তাহলে পাঠকের রুচি ও শিক্ষা অনুসারে লিখতে হবে, ফলে লেখার গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাই প্রাবন্ধিক এখানে যশের জন্য লিখতে নিষেধ করেছেন। দ্বিতীয় পয়েন্টে প্রাবন্ধিক টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে। তাহলে প্রাবন্ধিক টাকার জন্য লিখতে কেন নিষেধ করেছেন? এখানে মূলত কোনো কবি বা লেখক যদি টাকার জন্য লেখেন তাহলে পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লিখতে হবে। আর আমাদের দেশের পাঠকের রুচি ও শিক্ষা যেহেতু এখনও অতটা উন্নত নয়, তাই টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। কারণ টাকার জন্য লিখলে লেখার যে গুণগত বৈশিষ্ট্য, লেখকের যে স্বকীয়তা, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে লোকরঞ্জন প্রবৃত্তি হচ্ছে লোককে বা মানুষকে খুশি করার প্রবণতা। অর্থাৎ কেউ যদি অর্থের উদ্দেশ্যে লেখে তাহলে পাঠককে খুশি করার যে প্রবণতা সেটা প্রবল হয়ে পড়বে। আর সেটা যদি হয় তখন লেখার যে সৌন্দর্য সেটা নষ্ট হবে, রচনা হয়ে উঠবে বিকৃত ও অনিষ্টকর বা ক্ষতিকর। এখানে 3 নম্বর পয়েন্টে প্রাবন্ধিক বলেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। তাহলে এখানে লেখার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি এবং মানুষের কল্যাণ সাধন। এটার বাহিরে যারা অন্য উদ্দেশ্যে লেখেন সেই সকল কবি লেখককে প্রাবন্ধিক যাত্রাওয়ালা সহ প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করেছেন। 4 নম্বর পয়েন্টে আছে, যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। তাহলে কী ধরনের সাহিত্য কখনো হিতকর হতে পারে না? যে সাহিত্যে অসত্য কথা থাকে, ধর্মবিরুদ্ধ কথা থাকে, অপরের নিন্দার কারণ হয়, অন্যের কষ্টের সৃষ্টি করে বা নিজের স্বার্থ হাসিলের জন্য সে সকল সাহিত্য কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। এগুলো কি করতে হবে? একেবারে পরিহার করতে হবে। সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তাহলে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য সত্য এবং সাহিত্যের যে ধর্ম বা বৈশিষ্ট্য আছে সেগুলো প্রচার করা। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। তাহলে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে প্রাবন্ধিক কেন মহাপাপ বলেছেন? এখানে সাহিত্যের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি এবং মানুষের কল্যাণ সাধন। এইগুলোর বাহিরে গিয়ে যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাদের সেই লেখনীকে প্রাবন্ধিক মহাপাপ বলে চিহ্নিত করেছেন। এরপরে প্রাবন্ধিক বলছেন, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। তাহলে কোনো লেখাকে প্রাবন্ধিক কেন হঠাৎ ছাপাতে নিষেধ করলেন? আসলে
কোনো লেখনী ধারণ করার পরে তা যদি তড়িঘড়ি করে ছাপানো হয় তাহলে সাহিত্যের যে ভুল ত্রুটিগুলো থাকে সেগুলো সংশোধন করা সম্ভবপর হয় না। তাই প্রাবন্ধিক এই লেখাগুলোকে দীর্ঘদিন ফেলে রাখার পরামর্শ দিয়েছেন। এরপরে প্রাবন্ধিক বলছেন, যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এখানে সাময়িক সাহিত্য কি? একটি নির্দিষ্ট সময় পর পর যে সাহিত্য কোনো পত্রিকা, ম্যাগাজিনে বা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় সেগুলোই হচ্ছে সাময়িক সাহিত্য। তো এখানে যারা হচ্ছে সাময়িক সাহিত্য রচনা করেন তারা আসলে সাহিত্য দীর্ঘকাল ফেলে রেখে সংশোধন করার সুযোগ পায় না। এক্ষেত্রে প্রাবন্ধিক বলছেন, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। তাহলে সাময়িক সাহিত্য কেন লেখকের পক্ষে অবনতিকর? কারণ সাময়িক সাহিত্য দীর্ঘকাল ফেলে রেখে সংশোধন করে সেটা প্রকাশ করা সম্ভবপর হয় না। তাই সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর বা ক্ষতিকর। এরপরে প্রাবন্ধিক বলছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। অর্থাৎ ধরুন আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানি না, আমি যদি সেই ধর্ম নিয়ে সাহিত্য রচনা করি তাহলে সাহিত্যের গুণগত মান নষ্ট হবে। তো এই কারণে যে বিষয়ে যার অধিকার নাই সেই বিষয়টি তিনি লিখতে নিষেধ করেছেন। কিন্তু সাময়িক সাহিত্যে না জানা বিষয়ও অনেক সময় লিখতে হয়, ফলে লেখার যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। এরপরে প্রাবন্ধিক বলছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। এখানে প্রাবন্ধিক কেন বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন? আমরা যদি সাহিত্য রচনা করতে গিয়ে বিদ্যা প্রকাশের চেষ্টা করি সেটা পাঠকের কাছে খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি পরিপাটি যে রচনা, সুন্দর যে রচনা, সেই রচনা প্রকাশ করা সম্ভবপর হয় না। এই জন্য প্রাবন্ধিক বিদ্যা প্রকাশের চেষ্টা করতে নিষেধ করেছেন। পাশাপাশি তিনি বলছেন, যে ভাষা আমরা জানি না সেই ভাষার কোটেশন বা উদ্ধৃতি যেন আমরা ব্যবহার না করি। যদি এগুলো আমরা ব্যবহার করি তাহলে লেখার যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। এখানে ৮ নম্বর পয়েন্টে আছে, অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর নাই। তাহলে প্রাবন্ধিক অলঙ্কার প্রয়োগ এবং রসিকতার জন্য চেষ্টা করতে কেন নিষেধ করেছেন? এখানে মূলত হচ্ছে সঠিক জায়গায় যদি অলঙ্কার প্রয়োগ করা না হয়, রসিকতার জায়গায় যদি আমরা রসিকতা বিষয়টা প্রয়োগ না করে অন্য জায়গায় প্রয়োগ করি, তখন কি হয়? লেখাটা হাস্যকর হয়ে ওঠে, ফলে লেখার যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যায়। তাই প্রাবন্ধিক অলঙ্কার প্রয়োগ বা রসিকতা চেষ্টা করতে নিষেধ করেছেন। এরপরে বলছেন, যেই স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি, অর্থাৎ প্রাচীনকালে একটা নিয়ম ছিল, সাহিত্যে একটা নিয়ম ছিল, যেখানে অলঙ্কার বা ব্যঙ্গ সুন্দর মনে হবে সেটা কেটে দিতে হবে। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবেন। যদি ভালো না হয়ে থাকে তাহলে নিজেরই আর পড়তে ভালো লাগবে না। তখন কি করা যাবে? সেই জায়গাগুলো কেটে দিয়ে সংশোধন করা সম্ভব হবে। এরপরে প্রাবন্ধিক বলছেন, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। এর অর্থ কি? কেন প্রাবন্ধিক সরলতাকে শ্রেষ্ঠ অলঙ্কার বলেছেন? যিনি সহজ সরল ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। আর এই যে সাহিত্যের সরলতা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। তাহলে প্রাবন্ধিক কাকে শ্রেষ্ঠ লেখক বলেছেন? যিনি সহজ সরল ভাষায় নিজের মনের ভাব পাঠকের সামনে উপস্থাপন করতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। এখন আমি লিখলাম, সেটা যদি পাঠক না বোঝে তাহলে কিন্তু লেখার যে সার্থকতা সেটা থাকলো না। এরপরে প্রাবন্ধিক বলছেন, কাহারও অনুকরণ করিও না। অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো হয় না। অর্থাৎ
অন্যের অনুকরণ করে সাহিত্য রচনা করতে নিষেধ করেছেন। অন্যের অনুকরণে সাহিত্য রচনা করলে সাহিত্যের যে দোষগুলো সেগুলো লেখায় ফুটে ওঠে, কিন্তু সাহিত্যের যে গুণ ভালো দিকগুলো আছে সেগুলো আর লেখায় ফুটে ওঠে না। এই জন্য প্রাবন্ধিক অনুকরণ করতে নিষেধ করেছেন। এরপরে প্রাবন্ধিক বলছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে প্রমাণপত্র কেন হাতে রাখতে হবে? কারণ প্রমাণপত্র হাতে রেখে যদি আমি সাহিত্য রচনা করি তাহলে সাহিত্যে কোনো অসত্য কথা স্থান পাবে না। এই জন্যই প্রাবন্ধিক প্রমাণগুলো হাতে রাখতে বলেছেন। এরপরে শেষ পয়েন্টে প্রাবন্ধিক বলছেন, বাঙ্গালা সাহিত্য বাঙ্গালার ভরসা। এই যে আমাদের বাংলা সাহিত্য, এটা বাঙালিদের ভরসা, বাঙালিদের পরিচয় বহন করে বহির্বিশ্বে। এই নিয়মগুলি বাঙ্গালার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে ধাবিত হইবে। অর্থাৎ এখানে প্রাবন্ধিক যে নিয়মগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেগুলো যদি কবি লেখকগণ মেনে চলেন তাহলে বাংলা সাহিত্যের উন্নতি হবে এবং আমাদের এই বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। এই তো হচ্ছে আমাদের প্রবন্ধ বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। আশা করি এই প্রবন্ধ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।